আজকের গল্পের নায়িকার নাম শিংলু। সে রাতের বেলা ঘুমিয়েছিল আর ঠিক তখন স্বপ্ন দেখলো সে তার ভালোবাসার মানুষ জেমনিকে বিয়ে করছে। শিমলু জেমনিকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এটা নিছক একটা স্বপ্ন। সে খুব দ্রুত তৈরি হয়ে নেয়, কারণ আজকে তার চায়নাতে একটা ফ্লাইট আছে। এদিকে আমরা গল্পের অন্যতম নায়ক চেংসুকে দেখতে পাই। সেও খুব দ্রুত ড্রাইভ করছিল, কারণ কিছুক্ষণ পর সে চায়নাতে যাবে। তাকে সময়ের আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে। এদিকে শিংলু খুব দ্রুত বেগে এগিয়ে আসছিল আর সাথে সাথে চেংসুর গাড়ির সাথে ধাক্কা খায়। একটুর জন্য সে বেঁচে যায়। চেংসু গাড়ি থেকে বের হয়ে আসে আর দেখতে পায় চমৎকার একটা মেয়ে তার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। চেংসু তাকে কিছুই বলে না, শুধুমাত্র শিংলু মেয়েটার একটা ছবি তুলে নেয়। আর এদিকে শিংলু অবাক হয়ে ভাবতে থাকে, এটা কেমন ছেলে, সে হঠাৎ করে আমার ছবি তুলে নিয়েছে। এদিকে আমরা দেখতে পাই এয়ারপোর্টে শিংলু তার ঘনিষ্ঠ বান্ধবী লিলির সঙ্গে হেঁটে যাচ্ছে। লিলি আর শিংলু খুব ভালো বন্ধু ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আর তখন শিংলু বলে যে তার বয়ফ্রেন্ড জেমনি এখন আমেরিকাতে আছেন, খুব দ্রুতই তারা বিয়ে করবে। বিকেলবেলা তারা দুই বান্ধবী মিলে হাঁটতে বের হয়। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। শিংলু দেখে যে কমিউনিটি সেন্টারে জেমনি নামের কারোর বিয়ে হচ্ছে। তার মনে সন্দেহের ডানা বাঁধে। সে সিদ্ধান্ত নেয় দেখে আসবে আসলে এটা কোন জেমনি। সে যখনই কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে দেখতে পায় যে সত্যি সত্যি তার বয়ফ্রেন্ড জেমনি অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলেছে। শিংলু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে সেখানেই হাউমাউ করে কাঁদতে শুরু করে আর দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে পেছন পেছন তার বয়ফ্রেন্ড জেমনিও তার কাছে আসে আর তাকে বলে যে আমি শুধুমাত্র টাকার জন্য এই মেয়েটাকে বিয়ে করছি। এই মেয়ের বাবার অনেক বড় ব্যবসা, এতগুলো টাকা রোজগার করতে গেলে আমার 10 বছর সময় লাগবে। আর যেমনি এটাও বলে যে সে অন্য কাউকে বিয়ে করলেও শিংলুর সাথে সম্পর্ক রাখবে। শিংলু যেমনির মুখে এসব কথা শুনে একেবারে হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারে না তার ভালোবাসার মানুষটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। নিছক কটা টাকার জন্য সে অন্য একটা মেয়েকে বিয়ে পর্যন্ত করতে চলেছে। যেমনি তাকে আরো বোঝায় এই বিয়েটা শুধুমাত্র একটা কাগজ, তার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই। সে শুধুমাত্র শিংলুকেই প্রচন্ড ভালোবাসে। এরপর তার বয়ফ্রেন্ড তাকে একটা চুমু দিতে যায়, কিন্তু এতে শিংলু প্রচন্ড রেগে যায়। সে তার বয়ফ্রেন্ডের ঠোঁটে একটা কামড় দিয়ে বলে, তুমি তোমার নতুন বউকে গিয়ে চুমু খাও, আমার কাছে তোমাকে আসতে হবে না। এরপর শিংলু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সকালবেলার দৃশ্য দেখতে পাই। শিংলু একটা উঁচু বিল্ডিং এর মাথায় দাঁড়িয়ে আছে। সে আত্মহত্যা করতে চায়। তার বয়ফ্রেন্ডটাকে এভাবে ঠকিয়েছে এটা যেন সে কিছুতেই মানতে পারছে না। তার কাছে এই জীবনটা একটা বোঝার মতো মনে হচ্ছে। এদিকে শিংলুকে বাঁচানোর জন্য অনেক ইমার্জেন্সি ফায়ার ফাইটাররা সেখানে চলে আসে। তারা বারবার মাইকের মাধ্যমে এটা ঘোষণা করে যে শিংলু যেন ওখান থেকে নেমে আসে, কিন্তু শিংলু তার সিদ্ধান্তে অনড় ছিল। একটু পরে আমরা দেখতে পাই সেই রাস্তা দিয়ে চেংসু হেঁটে যাচ্ছে। তখন সাথে সাথে সে বোঝা যায় এটা অন্য কোনো মেয়ে নয়, এটা সেই মেয়ে যাকে সেদিন সে দেখেছিল আর তার ছবিও তুলেছিল। সে আর এক মুহূর্ত দেরি না করে সেই উঁচু বিল্ডিং এ উঠে পড়ে। তাকে দেখে শিংলু প্রচন্ড রেগে যায়। চেংসু তাকে বাধা দেয় আর বলে, জীবন খুব সুন্দর, আত্মহত্যা করে এই জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু শিংলু তার কোনো কথাই বোঝে না। সে তার সিদ্ধান্তে অনড়। সে এখান থেকে লাফ দেবে। এরপর শিংলু কোনো কথা না শুনে সেখান থেকে লাফ মারে আর তাকে বাঁচাতে গিয়ে চেংসুও নিচে পড়ে যায়। কিন্তু যেহেতু নিচে ফায়ার ফাইটাররা তাদের ব্যবস্থা করে রেখেছিল, তাই দুজনের মধ্যে কেউই তেমন আহত হয় না। তারা দুজনেই বেঁচে যায়। এরপর পুলিশরা তাদের দুজনকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। বিকেলে ওদেরকে ছেড়ে দেওয়া হয়। চেংসু শিংলুকে বলে যে আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি আমার সাথে ভালো ব্যবহারটাও করছো না, এমনকি আমার সঙ্গে ভালো করে কথাও বলছো না। তখন শিংলু বলে, আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি আমার প্রাণ বাঁচাও, তুমি নিজের ইচ্ছেতে আমার প্রাণ বাঁচিয়েছ, আর দয়া করে এখন আমার পিছু করো না। কিন্তু চেংসু শিংলুর পিছু পিছু হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই একটা গাড়ি চলে আসে। একটু হলেই শিংলু অ্যাক্সিডেন্ট করত। চেংসু তখন শিংলুকে বাঁচিয়ে নেয়। এবারও শিংলু চেংসুর জন্য বেঁচে যায়। আর এইবার তারা দুজন মিলে হাঁটতে শুরু করে। দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব শুরু হয়। শিংলু বলে যে ওখানে একটা ক্যাফে আছেন, যখন তোমার আমার কথা মনে হবে তুমি ওই ক্যাফেতে চলে এসো। এরপর শিংলু সেখান থেকে চলে যায়। চেংসু তখন বলে যে মেয়েটার মোবাইল নাম্বারটাও নেওয়া হয়নি, একটা বড় ভুল হয়ে গেল। বাড়ি ফিরে চেংসু শুধুমাত্র শিংলুর কথাই ভাবতে থাকে। তার শুধুমাত্র মনে হতে থাকে শিংলুর সাথে সে কত সুন্দর সময় কাটিয়েছে। সে এয়ারপোর্টে শিংলুর একটা ছবি তুলেছিল আর বাড়ি ফিরে এসে সারাক্ষণ ওই শিংলুর ছবিই দেখতে থাকে। সে মনে মনে শিংলুকে পছন্দ করে। পরের দিন সকালবেলা সে শিংলুকে খোঁজার জন্য ওই ক্যাফেতে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে শিংলু বসে আছেন। এরপর তারা দুজন মিলে অনেক গল্প করতে শুরু করে। চেংসু শিংলুর জন্য একটা চমৎকার ছবি এঁকে নিয়ে এসেছিল। এটা দেখে শিংলু মনে মনে খুব খুশি হয়
ওরা দুজন যখন দোকানে বসে গল্প করছিল ঠিক তখনই সেখানে কতগুলো গুন্ডা টাইপের ছেলে আসে, যারা প্রচন্ড মাতাল ছিল। তারা এসে বিভিন্ন রকম খাবার অর্ডার করতে শুরু করে, কিন্তু শিংলুর ওই ছেলেগুলোকে একদম ভালো লাগে না। সে বলে দেয় যে সে কোনো মাতালের কাছে খাবার বিক্রি করবে না। ওই ছেলেগুলো প্রচন্ড রেগে যায় আর শিংলুর গায়ে তারা হাত দিতে শুরু করে। তখন সেখানে চেংসু এগিয়ে আসে আর ওই ছেলেগুলোকে প্রচন্ড মারতে শুরু করে। সেখানে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। একটা সময় ওই ছেলেগুলো প্রচন্ড মার খায় আর শিংলু ওই ছেলেগুলোকে মারতে গিয়ে ভুল করে চেংসুর মাথায় আঘাত লাগে। এত জোরে একটা আঘাত লাগার কারণে চেংসু সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে আঘাতটা তেমন একটা গুরুতর ছিল না। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। রাতে তারা দুজন বসে গল্প করছিল। চেংসু বলে যে খুব ছোটবেলাতেই তার বাবা মা মারা গেছে। এরপর তার দাদা দাদি তাকে ভিয়েনা শহরে পাঠিয়ে দেয়। তারপর ওরা দুজন মিলে গল্প করতে করতে এটা বের হয়ে যায় যে ছোটবেলায় তারা দুজনে একই স্কুলে পড়াশোনা করেছেন। রাতের বেলা চেংসু শিংলুকে বাড়িতে পৌঁছে দেয়। তারা দুজনে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে পৌঁছায়। তখন চেংসু শিংলুকে বলে যে তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। শিংলু তার হাতের মধ্যে তার মোবাইল নাম্বারটা লিখে দেয়। চেংসু খুব সাবধানে সেই হাতটা পকেটের মধ্যে ঢুকিয়ে রাখে, যেন সেটা কোনোভাবেই মুছে না যায়। কিন্তু যখন সে শিংলুকে মোবাইল করতে যাবে তখন সে দেখে নাম্বারটা মুছে গেছে। এটা দেখে চেংসুর খুব মন খারাপ হয়। পরের দিন সকালবেলা চেংসু একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়। সেই ব্যক্তির নাম ছিল মিস্টার সু। মিস্টার সু অনেক বড় একজন ব্যবসায়ী ছিল। সে তাকে বলেছিল তার আঁকা ছবিগুলো নিয়ে একটা বড় এক্সিবিশন করবে। এই ব্যাপারে তার সাথে চেংসু কথা বলতে যায়, কিন্তু তখন সেই লোকটা বলে যে তুমি এখনো তেমন একটা ফেমাস হওনি। তোমার আঁকা ছবি নিয়ে এক্সিবিশন করলে সেটা ব্যবসা সফল নাও হতে পারে। এই কথা শোনার পর চেংসুর মন প্রচন্ড খারাপ হয়ে যায়। সে একটা জায়গায় নিরিবিলি বসে থাকে। আর ঠিক তখনই সেখানে শিংলু আসে। শিংলু তাকে বলে যে একদিন তুমি অনেক বড় পেইন্টার হবে, তোমাকে সবাই চিনবে, আর তখন তুমি তোমার অপূর্ণ সকল ইচ্ছে পূরণ করতে পারবে। আর সেই পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই কথা শুনে সে খুব খুশি হয়। শিংলু তাকে বলে যে পর্যন্ত তুমি কাজ করতে না পারছো সে পর্যন্ত তুমি আমার রেস্টুরেন্টে কাজ করতে পারো। এরপর আমরা দেখতে পাই শিংলুর কথায় চেংসু রাজি হয়ে যায়, কেননা তার টাকার খুব দরকার ছিল। সেদিন থেকে সে শিংলুর রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে। এভাবেই তাদের দিন ভালোই কাটছিল। একদিন শিংলু তার হাতে তার মাসের বেতন দিয়ে বলে এই টাকাটা তোমার উপার্জনের টাকা, এটা তুমি রাখতে পারো। এই কথা শুনে চেংসু খুশি হয়ে যায় আর তাকে বলে যে আমি আজকে তোমাকে একটা ট্রিট দিতে চাই, তুমি আমার সাথে রাতে ডিনার করবে। তুমি আমাকে বলো তুমি কোথায় খেতে চাও। তখন শিংলু মজা করে বলে আমি একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে খেতে চাই। এই কথা শুনে চেংসুর মন কিছুটা খারাপ হয়ে যায়, কারণ ফ্রেঞ্চ রেস্টুরেন্টের খাবার অনেক দামি ছিল আর এটা ছিল চেংসুর সামর্থ্যের বাইরে। তার গম্ভীর মুখ দেখে শিংলু হেসে ফেলে আর বলে যে আমি তো তোমার সাথে মজা করেছি, তুমি আমাকে যেখানে খাওয়াতে চাও আমি তোমার সঙ্গে সেখানেই খাবো। এই কথা শুনে চেংসু অনেক খুশি হয়ে যায়, কিন্তু চেংসুর মনে সবসময় একটা দ্বিধা কাজ করছিল। সে চাইছিল শিংলুকে নিয়ে ভালো একটা জায়গায় খেতে যেতে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। আর তাই সে রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যার সাথে রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছিল সে ছিল ওই ক্লাবের ওই গুন্ডাটা, যাকে সে কিছুদিন আগেই মেরেছিল। তাকে বলা হয় যদি সে এই রেস প্রতিযোগিতায় জিতে যায় তাহলে অনেক টাকা দেওয়া হবে, কিন্তু যদি সে হেরে যায় তাহলে তাকে উলঙ্গ করা হবে। শিংলুকে ভালো একটা জায়গায় খাবার খাওয়ানোর জন্য সে এত বড় একটা সিদ্ধান্ত নেয়। এই রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাগ্যের নির্মম খেলায় সেই প্রতিযোগিতায় জিতে পর্যন্ত যায়। এর পরের দিন সে খুব সুন্দর করে সাজগোজ করে শিংলুকে নিয়ে একটা দামি 5 স্টার হোটেলে যায়। এই রেস্টুরেন্টে আজ প্রথম নয়, বরং শিংলু এর আগেও একদিন এসেছিল। এখানে এসেছিল তার বাবার সাথে। এখানে শিংলুর খুব ভালো লাগে। শিংলু তাকে জিজ্ঞেস করে তুমি এত টাকা কোথায় পেলে। চেংসু বলে যে এগুলো আমার জমানো টাকা ছিল, আর তাই তো আমি তোমাকে নিয়ে এখানে এসেছি। এভাবে তাদের দিনগুলো খুব সুন্দরভাবে অতিবাহিত হতে থাকে। তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। একসময় তাদের এই বন্ধুত্ব শুধুমাত্র বন্ধুত্বই থাকে না, এই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। ঠিক এইভাবেই একদিন চেংসু তার স্টুডিওতে বসে থাকে আর সেখানে ওই গুন্ডাটা আসে। সে তাকে বলে তুই আমাকে রেসে হারিয়েছিস আর এরপর সবাই আমাকে উলঙ্গ করে মজা নিয়েছে, এখন আমি তোকে উলঙ্গ করতে চাই। আগামীকাল রাত 10টার সময় তুই সেখানে পৌঁছাবি। এরপর আমরা আবার রেস করব। এইবার তোকে আমি নিশ্চয়ই হারাবো, কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এবার চেংসুর হাতে অন্য কোনো উপায় থাকে না। সে বাধ্য হয়ে পরের দিন ওই রেস প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যায়। কিন্তু সে যখনই ওই রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল তার গাড়ির সামনে শিংলু আসে। চেংসু বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। শিংলু তাকে বলে যে তুমি জীবনের পরোয়া না করে এই রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তুমি জানো না এটা কতটা ইলিগাল। এটা বলে সে কান্নাকাটি করতে শুরু করে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
তারপর ওই গুন্ডাটা চেংসুর সামনে আসে আর বলে যে তুই তো হেরে গেছিস, আর এখন তোকে উলঙ্গ হয়ে ঘুরতে হবে। এবার চেংসুর হাতে আর অন্য কোনো উপায় থাকে না, আর তাই তার শরীরের সমস্ত জামা কাপড় খুলে ফেলা হয়। এরপর চেংসু একটা পেপার জড়িয়ে কোনো মতে সিংলুর ক্যাফেটেরিয়াতে এসে পৌঁছায়। সে এসে দেখে যে সিংলু এখানে বসে বসে কাঁদছে। এভাবে আসতে দেখে সিংলু হেসে দেয় এবং তাকে বলে যে তুমি সেদিন খাবারের টাকা ঠিক এইভাবেই জোগাড় করেছিলে, তাই না? চেংসু তখন বাধ্য হয়ে বলে যে হ্যাঁ, তোমাকে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য আমি রেসে অংশগ্রহণ করেছিলাম। সিংলু তখন বুঝতে পারে চেংসু তাকে কতটা ভালোবাসে। একটা মানুষকে কতটা ভালোবেসে জীবনের তোয়াক্কা না করে সে সিংলুকে খুশি করার চেষ্টা করছিল। সিংলু এটা ভয়ঙ্কর রেগে যায়। সে চেংসুকে বলে যে এমন কাজ আর কখনো না করতে। চেংসুও তাকে কথা দেয় কখনোই আর এসব রেসিং এ অংশগ্রহণ করবে না। এরপর চেংসু সিংলুকে নিয়ে একটা জায়গায় যায়। এটা ছিল তার স্টুডিও। সেখানে গিয়ে সিংলু একেবারে অবাক হয়ে যায়, কারণ চারিদিকে শুধু সিংলুর বিভিন্ন ছবি ছিল। সিংলু সেগুলো দেখে বুঝতে পারে চেংসু তাকে ঠিক কতটা ভালোবাসে। সেদিন প্রথম তারা একে অপরের কাছাকাছি আসে, কারণ তারা একে অপরকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল। সিংলু বুঝতে পেরেছিল তার জীবন নতুন করে শুরু করার সময় হয়েছে। সে পিছনের সমস্ত অতীতকে ভুলে চেংসুর হাত ধরে নতুন জীবন শুরু করতে চাইছিল। এর পরের দিন সিংলু চেংসুর দাদার সঙ্গে দেখা করতে যায়। সে একটা হসপিটালে ভর্তি ছিল। তার দাদা তাকে দেখে প্রচন্ড খুশি হয় আর সিংলুকে বলে যে তুমি ওকে বলবে ও যেন এসব ছবি আঁকার কাজ ছেড়ে দেয়, কারণ এসব ছবি এঁকে জীবনে ও কিছুই করতে পারবে না। দিন দিন আরো ডিপ্রেশনে চলে যাবে, নিজের অনেক বড় ক্ষতি করবে। তুমি একমাত্র পারো এসব থেকে ওকে দূরে রাখতে। সিংলু বুঝতে পারছিল না সে ঠিক কি করবে, কারণ তার ভালোবাসার মানুষটা ছবি আঁকতে খুব পছন্দ করে। কিন্তু একজন যোগ্য শিল্পী কবে ঠিক তার যোগ্য সম্মান পাবে সেটাও বলা কঠিন ছিল। এরই মাঝে একদিন সিংলুর সাথে তার এক্স বয়ফ্রেন্ডের দেখা হয়। তার বয়ফ্রেন্ড তাকে বলে যে তোমার শরীরের মধ্যে আমি যে জিনিসটা খুঁজে পেতাম সেটা আমার স্ত্রীর মধ্যে খুঁজে পাই না। সে সিংলুর সাথে আবার সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু সিংলু তাকে স্পষ্ট বলে দেয় যে সে ওই লোকের সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক রাখবে না। এরপর সিংলু মিস্টার সু এর সাথে দেখা করে, কেননা মিস্টার সু চেংসুর ছবিগুলো নিয়ে একটা এক্সিবিশনের আয়োজন করতে চেয়েছিল। তো মিস্টার সু তাকে বলে যে সে রাজি আছে। এতে সিংলুও প্রচন্ড খুশি হয়ে যায়, আর এই খুশির সংবাদটা সে তার বয়ফ্রেন্ডকে দিতে যায়। চেংসু যখন সিংলুর মুখ থেকে এই খবরটা শুনে সে আরো বেশি খুশি হয়। সে এবার বুঝতে পারে এই এক্সিবিশনটা তার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর তাই সে প্রত্যেকটা ছবি খুব সুন্দর করে গোছাতে শুরু করে। ধীরে ধীরে এক্সিবিশনের সময় চলে আসে। তখন একদিন সিংলুর ফোনে একটা ফোন আসে। সেখানে একজন লোক বলে আমি জানি তুমি চেংসুকে খুব ভালোবাসো, আর যদি চেংসুর জীবন বাঁচাতে চাও তাহলে এখনই আমাদের সঙ্গে তোমার দেখা করতে হবে, তা না হলে আমরা চেংসুকে মেরে ফেলবো। এই কথা শুনে সিংলু প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেই লোকদের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই যে লোকগুলো আর কেউ ছিল না, বরং ছিল চেংসুর মা আর মামা। মূলত চেংসু অনেক বড় পরিবারের সন্তান ছিল আর তারা অনেক বড় লোকও ছিল, কিন্তু তার বাবা ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি বেশি মনোযোগী ছিলেন। চেংসুও তার বাবার মতোই হয়েছে, আর এই ব্যাপারটা তার মা একদমই পছন্দ করতো না। যখন তার মা তাকে বাধা দিত তখন মায়ের সঙ্গে চেংসুর একটা দূরত্ব তৈরি হয়। চেংসুর মা তাকে এটাও বলে যে আমি কখনোই চাই না সে তার বাবার মতো কোনো আর্টিস্ট হোক, আমি চাই সে বাড়িতে ফিরে আসুক আর আমাদের ব্যবসা দেখাশোনা করুক। তার মা সিংলুকে বলে তুমি ওর জীবন থেকে সরে যাও, আমি চাই তুমি ওর জীবন থেকে একেবারে হারিয়ে যাবে, আর তার বিনিময়ে আমি তোমাকে 15 লক্ষ টাকা দেব। সিংলু কিছুতেই বুঝতে পারে না তার মা কেন এমন বলছে। সিংলু প্রচন্ড কাঁদতে শুরু করে, কারণ সে কখনোই চায় না তার ভালোবাসার মানুষের জীবন থেকে এই ছবি আঁকাটা হারিয়ে যাক। এরপর আমরা দেখতে পাই চেংসু তার ছবিগুলো নিয়ে এক্সিবিশনের জন্য অপেক্ষা করছেন। তখন সেখানে মিস্টার সু আসে আর বলে যে তোমার আঁকা ছবিগুলো আমার একটাও পছন্দ হয়নি, তবে তুমি চাইলে তোমার বাবার আঁকা ছবিগুলো আমার কাছে বিক্রি করতে পারো, আমি তোমাকে অনেকগুলো টাকা দেব। মূলত এটা ছিল চেংসুর মায়ের একটা পরিকল্পনা। চেংসুর মা চেয়েছিল যেন কোনো ছবি সে বিক্রি করতে না পারে। এরপর আমরা দেখতে পাই চেংসু তার বাবার ছবিগুলো বিক্রি করতে রাজি হয়ে যায়, কেননা ছবিগুলোর বিনিময়ে সে প্রায় 15 লক্ষ টাকা পাবে। এই টাকাগুলো তার জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ, তাই সে ছবিগুলো বিক্রি করে দেয়। এদিকে সিংলু যখন তার ক্যাফেটেরিয়াতে ফেরে সে দেখতে পায় সামনের দিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সে বুঝতে পারে এটা আর কেউ নয়, তার ভালোবাসার মানুষটাই তার জন্য করেছে। চেংসু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এরপর দামি একটা হীরার আংটি বের করে আর তাকে প্রপোজ করে। সিংলু তাকে জিজ্ঞেস করে তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তখন চেংসু বলে যে আমি আমার বাবার আঁকা ছবিগুলো বিক্রি করে দিয়েছি আর সেখানে প্রায় 15 লক্ষ টাকা পেয়েছি। সিংলু তাকে বলে তুমি কেন এমনটা করলে? কারণ এই ছবিগুলো তো তোমার বাবার আঁকা ছিল আর তুমি বলেছিলে এই ছবিগুলো তোমার জীবন।
সামান্য কয়টা টাকার জন্য তুমি তোমার বাবার স্মৃতিগুলো নষ্ট করে ফেলেছো? এটা আমি কিছুতেই মানতে পারছি না। শিংলু চেংসুর মায়ের সাথে যোগাযোগ করে আর বলে, আপনি আমাকে 15 লক্ষ টাকা দিয়ে দিন, আমি চেংসুর জীবন থেকে পুরোপুরি দূরে সরে যাব আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। শিংলু সেই 15 লক্ষ টাকা দিয়ে চেংসুর বাবার ছবিগুলো অনেক কষ্টে খুঁজে বের করে আর সেই ছবিগুলো আবার সেই স্টুডিওতে ফিরিয়ে নিয়ে এসে আগের মতো করে সাজিয়ে রাখে। এরপর সে তার বয়ফ্রেন্ডকে সেখানে নিয়ে গিয়ে ছবিগুলো দেখায় আর বলে, আমি অনেক কষ্ট করে ছবিগুলো জোগাড় করেছি, তুমি দয়া করে এই ছবিগুলো আর কোনো দিন হারিয়ে যেতে দিও না। চেংসু তার বাবার ছবিগুলো ফিরে পেয়ে খুব খুশি হয়। সে আনন্দে কাঁদতে শুরু করে আর শিংলুকে বলে যে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তখন শিংলু বলে, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। চেংসু বলে, প্রয়োজন হলে তুমি সময় দাও, আমি তোমাকে বলছি না এখনই আমাকে বিয়ে করতে হবে। বিয়ের সিদ্ধান্ত ভেবেচিন্তেই নেওয়া উচিত, কেননা এটা সারা জীবনের ব্যাপার। তখন শিংলু বলে, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করব? তোমার তো কোনো চালচুলোই নেই, একটা টাকাও রোজগার করার মুরদ নেই তোমার। তোমার সাথে আমি ঘুরেছি, তার মানে এই নয় যে আমি তোমাকে আমার জীবন সঙ্গী বানাবো। চেংসু শিংলুর এমন ব্যবহার দেখে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সে যে শিংলুকে চিনতো তার সাথে এই শিংলুর কোনো মিল নেই। শিংলু তাকে আরো বলে, আমার জীবন থেকে তুমি পুরোপুরি সরে যাও, তোমাকে যেন আমার আশেপাশে আর কোনোদিন না দেখি। এই কথা বলে শিংলু চলে যেতে শুরু করে আর প্রচন্ড কাঁদতে থাকে, কেননা সে চেংসুর মাকে কথা দিয়েছিল চেংসুর জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাবে। এদিকে পরের দিন চেংসু আবার শিংলুর জন্য অপেক্ষা করতে শুরু করে আর সে দেখতে পায় সে অন্য একটা লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে, আর সেই লোকটা ছিল জেমনি। শিংলু এক্স বয়ফ্রেন্ডের সাথে আবার সম্পর্ক ঠিক করে নিয়েছিল, কেননা সে চেংসুকে দেখাতে চেয়েছিল যে তার নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে আর সে তার এই জীবনে খুব খুশি। চেংসু বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। শিংলু তখন তাকে বলে, আমি কেন তোমাকে বিয়ে করব সেটা কি তুমি বলতে পারো? আমার বয়ফ্রেন্ডের দিকে একবার তাকিয়ে দেখো, ওর কত টাকা, তোমার কাছে তো কিছুই নেই। চেংসু এবার সত্যি সত্যি খুব অপমানিত হয়। সে শিংলুকে প্রচুর ঘৃণা করতে শুরু করে। সে ভাবতেও পারে না টাকার জন্য তার গার্লফ্রেন্ডটাকে এভাবে ঠকাবে। এদিকে শিংলু আর জেনমি যখন হোটেলের ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়, তখন শিংলু জেনমিনকে থাপ্পড় মারে আর বলে যে, তুমি কখনো ভেবো না আমি তোমাকে আমার মনে জায়গা দিয়েছি, আমি তোমাকে ঘৃণা করি। এই বলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে চেংসু তার স্টুডিওতে ফিরে আসে। সে প্রচন্ড কাঁদতে শুরু করে আর প্রচন্ড ড্রিঙ্ক করতে শুরু করে। সে তার গার্লফ্রেন্ডের সব ছবিগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে। অবশেষে সে তার মায়ের কাছে ফিরে আসে। তার মা তাকে বলে, আমি তোমাকে কেন ছবি আঁকতে বারণ করেছিলাম তা জানো? কারণ তোমার বাবা একদিন এরকম ছবি আঁকতো, সে যখন ছবি বিক্রি করতে পারতো না সে খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল। আমি চাইনি তোমারও এমন হাল হোক, আমি তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চেয়েছিলাম। তুমি যে মেয়েটাকে ভালোবাসো সেই মেয়েটা তোমার বিনিময়ে আমার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছে। চেংসু এই কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি এই সম্পর্কের বিনিময়ে শিংলু তার মায়ের কাছ থেকে টাকা নিতে পারে। চেংসু শিংলুকে ঘৃণা করতে শুরু করে। সে তার মাকে বলে, এখন থেকে সে ফ্যামিলি বিজনেসে মন দেবে, সে শিংলুকে দেখিয়ে দেবে সেও টাকা উপার্জন করতে পারে। এভাবে মাসের পর মাস কেটে যায়। শিংলু দিন দিন আরো বেশি ভেঙে পড়েছে, তার শরীর স্বাস্থ্য এখন আর কিছুই ভালো নেই। এদিকে চেংসু এখন অনেক বড় ব্যবসায়ী, সে বড় বড় মিটিং এ অংশ নেয়, বড় বড় পার্টিতে যোগ দেয়। দিন দিন সে ব্যবসায় আরো বেশি দক্ষ হয়ে উঠেছে। একদিন সে তার বাবার আঁকা ছবিগুলো কিছু রাশিয়ানদের কাছে বিক্রি করে দেয়, কারণ সে ভেবেই নিয়েছে তার আর ছবি আঁকা হবে না, আর তাই এই ছবিগুলো আর যক্ষের ধনের মতো আগলে রাখারও কোনো মানে নেই। এরপর চেংসু কিছু লোকেদের কাছ থেকে জানতে পারে শিংলু তার মায়ের কাছ থেকে আবারও 15 লক্ষ টাকা দাবি করেছে। এটা শুনে তার মেজাজ প্রচন্ড গরম হয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে শিংলুর বাড়িতে দেখা করতে যাবে। শিংলু এখন একটা ছোট্ট বাড়িতে ভাড়া থাকে। চেংসু তাকে ইচ্ছে মতো অপমান করতে শুরু করে। সে বলে যে, তুমি আজ এখানে কেন? নিশ্চয়ই তোমার বড়লোক বয়ফ্রেন্ড তোমাকে এখানে রেখে চলে গেছে, তাই না? তোমার মতো মেয়েরা এমন ভাগাড়ে থাকারই যোগ্য। টাকার জন্য তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আমাকে ঠকিয়েছিলে, এখন তুমি তোমার জীবনের সবকিছুই হারিয়েছ। শিংলু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আর আগের মতো ছবি আঁকো না? তখন চেংসু বলে, আমার হাতে ছবি আঁকার মতো কোনো সময় নেই, এখন আমি অনেক বড় ব্যবসায়ী, আমাকে অনেক বড় বড় জায়গায় যেতে হয়, অনেক বড় বড় কাজ করতে হয়, এসব ছবি নিয়ে আমি আর পড়ে নেই। এরপর চেংসু সেখান থেকে চলে যায়। শিংলু প্রচন্ড কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে এবার চেংসুকে সমস্ত সত্যি কথা বলতে হবে, কারণ সে তাকে ভুল বুঝছে। চেংসু যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, শিংলু তখন তার পিছু পিছু দৌড়াতে শুরু করেন। একটা সময় শিংলুর ওপর একজন চোর আক্রমণ করে আর বলে যে, তোমার কাছে দামি যা জিনিস আছে আমাকে দিয়ে দাও। শিংলু বলে, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তখন সেই চোরটা শিংলুর হাতে থাকা ডায়মন্ডের রিংটা দেখতে পায়,
যেটা তার বয়ফ্রেন্ড চেংসু তাকে উপহার দিয়েছিল। তারপর সেই চোরটা রিংটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সিংলু এতে রাজি হয় না। চোর রেগে গিয়ে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সিংলু রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে এবং ছটফট করতে শুরু করে। এদিকে চেংসু যখন গাড়ি চালাচ্ছিল সে বুঝতে পারে এতগুলো কথা তার বলা উচিত হয়নি। তাছাড়া সিংলুকে দেখে আজ বেশ অসুস্থ মনে হচ্ছিল, আর তাই সে গাড়ি ঘুরিয়ে সিংলুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে সিংলু তখন দৌড়ে আসতে শুরু করে, আর এভাবেই চেংসুর গাড়ির সাথে তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিংলু সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডক্টর বলে তার অবস্থা একদম ভালো না, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। এদিকে চেংসু সিংলুর বাড়িতে ফিরে যায় আর দেখতে পায় সেখানে কেউ নেই। সে দেখতে পায় দেওয়ালে পর্দা দিয়ে কিছু একটা ঢাকা আছে। পর্দা সরানোর পর সে দেখতে পায় সেখানে তার বাবার ছবিগুলো রয়েছে। এর অর্থ হলো সিংলু তার মায়ের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে সেই ছবিগুলো কিনেছে। এবার চেংসুর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে এই সবকিছু আর কেউ নয়, বরং তার মায়ের ষড়যন্ত্র। সিংলুকে এত অপমান করার জন্য সে মনে মনে কষ্ট পেতে শুরু করে, কারণ আজকে তার জন্য সিংলু হসপিটালে ভর্তি। এরপর 1 বছর কেটে যায়। চেংসু জানতে পেরেছে তার মা কতটা ষড়যন্ত্র করে সিংলুকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। সে তার মাকে বলে, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তার মা তাকে বলে, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তুমি ওই মেয়েটাকে পুরোপুরি ভুলে যাও আর এই ব্যবসার কাজে মন দাও। আমি তোমাকে এর চেয়েও ভালো মেয়ের সাথে বিয়ে দেব। কিন্তু তখন চেংসু হেসে বলে, জীবনে কোথায় সুখ পাওয়া যায় সেটা তুমি জানো না। আমি অর্থ সম্পদ কিছুই চাই না, আমি সিংলুর কাছেই ফিরে যাচ্ছি, তাকে বিয়ে করব আর বাকি জীবনটা তার সাথেই কাটাবো। এইবার তার মা আর কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই চেংসু সিংলুর সাথে সেই ক্যাফেটেরিয়াতে ফিরে আসে। ক্যাফেটেরিয়াটা চেংসুর বাবার আঁকা ছবি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর সেখানেই একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। সিনেমার এই অংশে আমরা দেখতে পাই সেখানে সিংলু বসে আছেন, অর্থাৎ সিংলুর কিছুই হয়নি, সে ওই অ্যাক্সিডেন্টের পর বেঁচে গিয়েছিল। এবার চেংসু তার কাছে যায় আর তার হাতে ডায়মন্ড রিংটা পরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, জীবনে যত কিছুই হোক না কেন আমি তোমাকে আর কোনো দিন ছেড়ে যাব না। সিংলু এবার বিয়ের জন্য রাজি হয়ে যায়। সে বুঝতে পারে সৃষ্টিকর্তা তাদেরকে একে অপরের জন্য তৈরি করেছে, এখন আর কেউ কাউকে ছেড়ে যাবে না। তারা একে অপরকে বিশ্বাস করে আর নিজেদের একটা সুন্দর জীবন তৈরি করতে চায়। আর এখানেই এই চমৎকার সিনেমাটা শেষ হয়।